নমস্কার। ছাত্র সংলাপের আজকের এই সংখ্যায় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের এই ছাত্র সংলাপে উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের রাজ্য তথা গোটা দেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং অর্থনীতিবিদ অধ্যাপক সেলিম শাহ মহোদয়। নমস্কার স্যার। নমস্কার স্যার, কেমন আছেন? হ্যাঁ, ঠিক, একদম ঠিকঠাক। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা, গত কিছুদিন আগে আমাদের রাজ্যে বাজেট অধিবেশন গেছে। ঠিক একই সময়ে রাজ্য রাজনীতি, অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থা, এই যে সবটা মিলিয়ে গোটা রাজ্যের মধ্যে একটা যে পরিবেশ তৈরি হয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা আজকে স্যার প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা রাখবো, একজন শিক্ষাবিদ হিসাবে এবং অর্থনীতিবিদ হিসাবে এবারের যে বাজেট এবং বাজেটে যে শিক্ষা ব্যবস্থায় যে বরাদ্দ করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে আপনার মতামত আমরা জানতে চাইবো স্যার। হ্যাঁ, মানে এটা খুবই প্রাসঙ্গিক, বিশেষত শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটছে। কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটা একেবারে ভারতীয় শিক্ষা ব্যবস্থার খোলনলচে বদলে দিচ্ছে পুরোপুরি। তো আগে যে ব্যবস্থাটা ছিল, আগে কিন্তু আমাদের যে ব্রিটিশ পিরিয়ড থেকে একটা এডুকেশনাল লিগেসি ছিল এবং সেটার মধ্যে দীর্ঘ একটা টেস্টেড পরীক্ষিত একটা প্ল্যাটফর্ম আমাদের ছিল। এখন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কিন্তু এই পুরোটাকে ভেঙে চুড়ে একেবারে স্ট্রাকচারালে চেঞ্জ আনতে চাইছে। ভালো খারাপ পরের বিষয়, কিন্তু একটা কাঠামোগত পরিবর্তন কিন্তু ঘটাতে চাইছে। এবং সেখানে সরকারও সেটা বুঝতে পেরেছিল। কেন্দ্র সরকার এর জন্য বারবার বলেছিল যে আমরা যখন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 করছি, তখন এডুকেশনে ব্যাপক ইনভেস্টমেন্ট আমাদের করতে হবে। কারণ আমাদের পুঁথিগত শিক্ষা, শ্রেণীকক্ষ নির্ভর শিক্ষা, ক্লাসরুম বেসড এডুকেশন অথবা ল্যাবরেটরি বেসড এডুকেশন বিশেষ জায়গায় পড়াশোনা করছে। এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, স্কিল বেসড এডুকেশন, ভ্যালু অ্যাডেড কোর্সেস, এই সমস্ত টার্মগুলো কিন্তু নতুন। মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে স্কুল কলেজে আমরা শুধুমাত্র ইকোনমিক্সে বা এডুকেশনের ক্ষেত্রে এডুকেশনের টিচার হলেই চলতো। এখন এডুকেশনে যদি 100 ছেলে মেয়ে পড়াশোনা করে কলেজে বা ইউনিভার্সিটিতে, তারা চাইলে ফিজিক্সও একটা পেপার নিতে পারে, তারা চাইলে মিউজিকে পড়তে পারে, তারা চাইলে ফাইন আর্টস বা স্কাল্পচারে গিয়ে একটা কোর্স করতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তার মানে অনেক বেশি সংখ্যক শিক্ষকের কিন্তু প্রয়োজন। তাদের প্রায় 40% মতো মুক্স, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস। তাহলে আমাকে যদি 40% মতো মুক্স বা ওপেন কোর্সেস দিতে হয়, তাহলে ডিজিটাল ইনভেস্টমেন্ট হিউজ লাগবে। ইন্টারনেট ডেভেলপ করতে হবে, কম্পিউটার ল্যাব ডেভেলপ করতে হবে, অন্যান্য ভার্চুয়াল ল্যাব ডেভেলপ করতে হবে। তাহলে টোটাল জায়গাটা মাথায় রেখে গভর্নমেন্ট যখন নিউ এডুকেশন পলিসি ডিক্লেয়ার করলো, এখন হোয়াট এভার দ্য প্রসিডিউর অফ ডিক্লারেশন, এটা নিয়ে ছাত্রদের মধ্যে অনেক বিক্ষোভ দেখা গেছিল এক সময়, এবং যারা শিক্ষা নিয়ে কথা বলেন তারাও একটা বিক্ষোভ করেছেন যে ডিউরিং দ্য করোনা পিরিয়ড কোনো আপার হাউস লোয়ার হাউস, রাজ্যসভা এবং লোকসভাতে কোনো আলোচনা না করে, সেরকম ডেলিভারেশন বা ডিসকাশন না করে সরাসরি এডুকেশন পলিসিটাকে একটা বিল হিসেবে এটাকে ইন্ট্রোডিউস করছে, এটা ইম্পোজ করে দেওয়া হলো। দ্যাট ইজ সুপার ইম্পোজ ফ্রম অ্যাবাভ, উপর থেকে চাপিয়ে দেওয়া। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, চাপিয়ে দেওয়া হোক, ডেমোক্রেটিক ডিবেট হোক না হোক, কিন্তু যখন বিষয়টা এসে গেছে, তাহলে এখন আমি কি দেখবো? তার প্রপার ইমপ্লিমেন্টেশন। এখন এটা অনেকেরই দাবি আছে, বহু শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন দাবি করছে ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে পুরোপুরি স্ক্র্যাপ করার জন্য, এটাকে পুরোপুরি বাতিল করার জন্য। এখন যতদিন বাতিল না হচ্ছে, উই আর ইন দি ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাম্বিট। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু এই সিস্টেমটার মধ্যে যা রিকোয়ারমেন্ট সেগুলো নিয়ে ভাবতে হবে। এইটার জন্য গভর্নমেন্ট বললো, সেন্ট্রাল গভর্নমেন্ট, যে আমরা 10% অফ দ্য বাজেটের 10% শিক্ষা খাতে ব্যয় করব। এবং সেই পুরোনো দিনের কোঠারি কমিশন 1964-65 কোঠারি কমিশনের যে সুপারিশ ছিল, দ্যাট ওয়াজ এ ল্যান্ডমার্ক সুপারিশ। ল্যান্ডমার্ক একটা সাজেশন ছিল যে মিনিমাম তোমার জিডিপির 6% এডুকেশনে খরচ করো। কারণ মোস্ট অফ দ্য ডেভেলপড ওয়ার্ল্ড, বড় বড় যারা উন্নত রাষ্ট্র,
তারা প্রত্যেকে কিন্তু 6 থেকে 10% ধরেন চীনের মতো রাষ্ট্র যখন অতটা ডেভেলপ ছিল না, তখনও তারা এডুকেশনে কিন্তু 6 থেকে 10% ব্যয় করেছে। তাহলে এডুকেশন একটা হিউজ ইনভেস্টমেন্টের, কল ফর ইনভেস্টমেন্ট, এই গল্পটা ছিল। গভর্নমেন্ট সেটাকে মেনে নিয়ে বললো কোঠারি কমিশন, মুখার্জি কমিশন, পরবর্তী ক্ষেত্রে আরো যা যা কমিশন হয়েছে এইগুলো মেনে বললো যে আমরা এডুকেশনে 6% অফ দ্য জিডিপি অ্যান্ড মিনিমাম 10% অফ দ্য বাজেট, দিস ফিনান্সিয়ালের বাজেট, আমরা এটা খরচ করব। সিমিলারলি স্টেট গভর্নমেন্ট গুলোকেও খরচ করতে হবে, কারণ এডুকেশন একটা কনকারেন্ট লিস্ট, এডুকেশন যৌথ তালিকাভুক্ত বিষয়। এইবার বাজেটে আসে, আমি এই প্রেক্ষাপটটা বলে নিলাম, নাহলে হয়তো অনেকে বুঝতে অসুবিধা হবে যে কেন অতিরিক্ত বাজেটের কথা বলা হচ্ছে, অতিরিক্ত বাজেট কেন প্রয়োজন। এটা গভর্নমেন্টও বুঝতে পারে অতিরিক্ত বাজেট প্রয়োজন, কারণ আমার সমস্ত কলেজগুলোকে ঢেলে সাজানো, ইউনিভার্সিটি ঢেলে সাজানো, স্কুলগুলোকে ঢেলে সাজানো। আগে কিন্তু এডুকেশন সিস্টেম আমাদের শুরু হতো ক্লাস 1 থেকে, তারপর এলো নার্সারি, এখন কিন্তু প্রি নার্সারি কিন্তু সরকারি ভাবে আসবে। অঙ্গনওয়াড়ি সেন্টার গুলোকে প্লে স্কুল বা প্লে সেন্টার হিসেবে এগুলোকে ডেভেলপ করা হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ওভারঅল স্ট্রাকচারাল চেঞ্জের জন্য হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট প্রয়োজন। এই ইনভেস্টমেন্টের প্রয়োজনে সরকার বললো যে আমরা খরচ করব। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এবার বাজেটের ডিরেক্টলি যদি আমি আসি, বাজেটের টোটাল এডুকেশনে ইনক্লুডিং প্রাইমারি এডুকেশন, প্রি প্রাইমারি এডুকেশন, হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন, টোটাল বরাদ্দ দেওয়া হয়েছে 1.39 করোড়, লক্ষ কোটি টাকা, 1.39 লক্ষ কোটি টাকা। এটা আমার বাজেটের কত পার্সেন্ট? বাজেটের 4 বা 3.8%। আমি যদি আমার জিডিপি ধরি, তাহলে জিডিপির এটা হচ্ছে 2 or 2.4% or less than that। তাহলে কোথায় প্রতিশ্রুতি ছিল জিডিপি 6%, এই গভর্নমেন্টের প্রতিশ্রুতি জিডিপি 6% দেওয়া হলো না, ছিল বাজেটের 10%, বাজেটের লেস দ্যান 4% দেওয়া হলো। তা এবার এর মধ্যে আবার স্কুল এডুকেশনে দেওয়া হচ্ছে 83 করোড়, 83,000 করোড়, হায়ার এডুকেশনে 55,000 করোড় অ্যারাউন্ড। এই দুটো অ্যামাউন্টে কিন্তু ভেরি ভেরি ইনসিগনিফিকেন্ট লুকিং এট দি রিকোয়ারমেন্ট অফ দি ন্যাশনাল এডুকেশন পলিসি, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টোটাল কল। তাহলে এই জায়গাটা কিন্তু একটা গ্যাপ রয়ে গেল। এবং একই সঙ্গে শুধুমাত্র এটা না, আমার টেকনোলজি মিনিস্ট্রি যেটা আছে, এটার খাতেও কিন্তু আমার ইনফ্রাস্ট্রাকচারে আমার যে আমি বললাম যে ইন্টারনেট ডেভেলপ করা, ভার্চুয়াল ল্যাব ডেভেলপ করা, তাহলে সেই বরাদ্দগুলো অন্য মিনিস্ট্রিতে আসা উচিত ছিল, সেই বরাদ্দগুলো কিন্তু ইনসিগনিফিকেন্ট। অ্যান্ড ওভারঅল এডুকেশনের যে এমফ্যাসিস যেটা দেওয়ার দরকার ছিল, সেই এডুকেশন এমফ্যাসিসটা কিন্তু এলো না। এবং বাজেট কতগুলো জায়গায় ভার্চুয়ালি উপর কতগুলো জায়গা ছুঁয়ে গেল যে আমরা এখানে যে ডিজিটাল ডিভাইডটাকে কমাবো, আমরা ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সফরমেশন ঘটাবো, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং ইন টার্মস অফ দি বাজেটারি অ্যালোকেশন, এই বাজেটের অ্যালোকেশন, এই বাজেটকে কখনোই এডুকেশনের জন্য ট্রান্সফরমেশনাল বাজেট বা রূপান্তরকামী বাজেট বলা যাবে না। এবং একই রকম ঘটনাগুলো স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও। এবার স্টেট বাজেটও তোমরা দেখেছো, স্টেট বাজেটের ক্ষেত্রে একটা অদ্ভুত বিষয় আছে, স্টেট কিন্তু চিরকাল ত্রিপুরা ফর দ্য লাস্ট 30-35 ইয়ার্স, চিরকাল প্রত্যেক বছর ত্রিপুরায় কিন্তু, কারণ এডুকেশন ইজ দ্য অনলি ইন্ডাস্ট্রি ইন ত্রিপুরা, অন্য কোনো ইন্ডাস্ট্রি নেই, তাই এডুকেশনে কিন্তু মোটামুটি ভাবে যে খরচটা করা হয় এটা 18 থেকে 20%। একই প্যাটার্ন মেনে, নিয়ম মেনে এবারও কিন্তু 17 টোটাল বরাদ্দের এটা আমার এডুকেশনে খরচা করা হয়েছে, যার বেশিরভাগটা চলে যাবে টিচারদের এবং স্কুল শিক্ষকদের, কর্মচারীদের বেতন দিতে, পেনশনের যে দায়ভার আছে সেটা বহন করতে। স্যার এই জায়গাটাতে আমি আপনাকে একবার থামাচ্ছি, সেটা হচ্ছে আমরা এবারের যে বাজেট, হ্যাঁ, সেই অধিবেশনে আমরা দেখতে পেয়েছি যে আমাদের রাজ্যের মধ্যে পালাবদলের পর থেকে বা এবারের বাজেটেও 4টি বেসরকারি ইউনিভার্সিটি প্রস্তাব নিয়ে এসেছে। এবং দেখা গেছে যে আমাদের রাজ্যে রাজনৈতিক পালাবদল, অর্থাৎ 2018 সালের পর থেকে এই যে ক্রমাগতভাবে বেসরকারি স্কুল, ইউনিভার্সিটি, কলেজগুলো ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, এই যে একটা ট্রেন্ড তৈরি হচ্ছে, সেই ট্রেন্ডটাকে আপনি কিভাবে দেখছেন? এই ট্রেন্ডটা কিন্তু ইন অ্যাকর্ডেন্স উইথ দি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, কারণ কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ছাড়পত্র দিয়ে দিয়েছে যে এডুকেশন, আগে আমাদের দেশে কি ছিল, এডুকেশনকে একসময় কিন্তু মেরিট গুড মনে করা হতো, মানে সমাজের প্রয়োজনে। এটা খুব ভালো বোঝা যায় পৃথিবীর সেই সমস্ত রাষ্ট্রগুলো উন্নত যারা এডুকেশনে একসময় হিউজ পরিমাণ ইনভেস্ট করেছে। একটা বিখ্যাত রোমান প্রবাদ আছে, এবং কোনো কোনো ইউনিভার্সিটিতে ওদের লেখাও থাকে যে একটা দেশকে ধ্বংস করতে হলে বোমার দরকার নেই, গুলি বারুদের দরকার নেই, ওই দেশটার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও। এডুকেশন সিস্টেমটা কিন্তু ব্যাকবোন অফ দ্য সোসাইটি, ব্যাকবোন অফ দ্য ইকোনমি। ইউ লুক এট দ্য এশিয়ান টাইগার্স, এশিয়ান টাইগার মানে তাইওয়ান, কোরিয়া, হংকং,
এই যে 6-7টা ছোট ছোট দেশ, এরা কিন্তু 1980 সাল পর্যন্ত, 1970-80 পর্যন্ত এই পরিমাণ ডেভেলপ ছিল না। আজকে তারা কিন্তু প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সঙ্গে কিন্তু অ্যাট পার ইন টার্মস অফ দ্যাট জিডিপি, ইন টার্মস অফ পার ক্যাপিটা ইনকাম এন্ড এভরিথিং। এটা কি করে সম্ভব হলো? সিম্পলি বিকজ অফ দেয়ার এডুকেটেড প্যারেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্ট। ওরা শিক্ষায় হিউজ ইনভেস্ট করেছে। আজকে আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে আমাদের ভারতবর্ষের অন্যান্য স্টেট, সেন্ট্রাল স্টেট গুলোর তুলনায় নর্থ ইস্টের সবগুলো স্টেট অনেক পিছিয়ে আছে। তার হাজারটা কারণ থাকতে পারে, কিন্তু একটা কারণ খুব গুরুত্বপূর্ণ। সেই কারণটা হচ্ছে আমাদের নর্থ ইস্টে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট কিন্তু নেগলিজিবল অ্যান্ড জিরো ফর দি ভেরি লং টার্ম। 30-35 বছর ধরে, 40 বছর ধরে যদি আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট খুঁজি, নর্থ ইস্টের জন্য কোনো রকম সেরকম বরাদ্দ আমরা পাচ্ছি না, ইনভেস্টমেন্ট আমরা কিন্তু পাচ্ছি না। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যে এডুকেশন ইনভেস্টমেন্ট নেই। এইবার হচ্ছে যে বেসরকারীকরণ। তাহলে সরকার ক্রমশ ধীরে ধীরে কিন্তু এডুকেশন থেকে হাত ধুয়ে নিচ্ছে। এডুকেশন ইজ নট এ মেরিট গুড নাও, এডুকেশন ইজ নট ট্রিটেড অ্যাজ এ সোশ্যাল গুড। এটাকে সামাজিক দ্রব্য ধরা হচ্ছে না। এবং বিশেষত 1990 এর পরবর্তী সময়ে এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এডুকেশন এবং হেলথকে কিন্তু ধীরে ধীরে মার্কেট ডোমেনে ছেড়ে দেওয়া হচ্ছে। একবার ভাবা হয় না, একটা গরিব মানুষ, একটা গরিব ঘরের একটা অসুস্থ পেশেন্ট যদি কালকে একটা সাধারণ ট্রিটমেন্টের জন্য, একটা গল ব্লাডার অপারেশনের জন্য তাকে 1,40,000 থেকে 1,80,000 টাকা চার্জ করছে প্রাইভেট হসপিটাল গুলো, কোথা থেকে আসবে? এই ফ্যামিলিটা কি বিনা চিকিৎসায় মারা যাবে? এই যে মানবিকতা, এই মানুষটাকে বাঁচিয়ে রাখলে মানুষের সমাজের জন্য কাজ করবে, এই মানুষটা আমার জিডিপিতে কন্ট্রিবিউট করবে। মানুষের প্রোডাক্টিভিটি হচ্ছে তার সোশ্যাল ইনভেস্টমেন্ট। সোশ্যাল ইনভেস্টমেন্টের প্রয়োজনই তার পেছনে খরচ করতে হবে, কিন্তু এডুকেশন না, এবং হেলথকে সরিয়ে নেওয়া হলো। যদি হেলথকে সরিয়ে নেওয়া হয়, আমার দেশে একসময় রাষ্ট্রপতি হয়েছিলেন, একটা না, হাজার হাজার এক্সাম্পল আছে। রাজেন্দ্র প্রসাদ জি প্রথম, যিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি কোনো বড় লোকের ঘর থেকে আসেননি। এপিজে আব্দুল কালাম, তার গরিবী, তার দারিদ্র, এইটা একটা চূড়ান্ত চর্চার বিষয় আজও। এরা কেন এত দেশের প্রধান বিজ্ঞানী হয়েছিলেন? কেন, কিভাবে আবুল কালাম আজাদ দেশের চিফ সায়েন্টিস্ট হয়েছিলেন? কিভাবে তিনি এত বড় একজন চিন্তাবিদ হলেন? কিভাবে দেশের প্রেসিডেন্ট হলেন? বিকজ অফ দা পাবলিক এডুকেশন সিস্টেম, সরকারি শিক্ষা ব্যবস্থা। এই সরকারি শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে দুটো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে সরকার এখন ধরিয়ে নিয়েছে এডুকেশন একটা মার্কেট জোনে ছেড়ে দেবো। আমার যে প্রাইভেট অ্যালায়েন্স আছে, সরকার আসতে প্রচুর পরিমাণে প্রাইভেট বিনিয়োগ নিতে হয়। এটা সোজা কথা। যারা আমার প্রাইভেট বিনিয়োগ করছে, আমার বন্ধুরা, তাদেরকে এডুকেশন হেলথ মার্কেটটা খুলে দিয়ে তাদের প্রফিটের জায়গা করে দেবো, ভালো কথা, আপত্তি নেই। প্রশ্ন হচ্ছে যেসব জায়গায় তারা আসছে ইনভেস্ট করতে, আর দে ক্যাপাবল অফ? তারা কি যোগ্য? তাদের যোগ্যতা বা এলিজিবিলিটি চেক করা হচ্ছে কিনা, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা সত্যি সত্যি ঠিক মতো চালাচ্ছে কিনা ইনস্টিটিউট গুলো পাওয়ার পরে, তার মনিটরিংটা কোথায়? আমি খুব, এই যে 4টে প্রপোজাল, সেই 4টে প্রপোজালের মধ্যে আমি নাম বলছি না, কিন্তু একটা দুটো প্রপোজাল নিয়ে অত্যন্ত অবজেকশন এসছে, যে এদের কোনো ফার্স্ট রেকর্ড নেই কোনো এডুকেশন মানে ইনস্টিটিউট চালানোর, কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালানোর পূর্ব কোনো অভিজ্ঞতা তাদের নেই। এমনকি একটা প্রতিষ্ঠান আবার কোন সময় চেষ্টা করেছিল মেঘালয় বা কোনো নর্থ ইস্টে কোনো একটা জায়গায় ফেল করেছে, এবং দ্যাট ইজ ব্ল্যাক লিস্টেড। তাহলে কালো তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান চলে আসছে, জীবনে কোনো এডুকেশন ক্ষেত্রে আসার, শিক্ষা ব্যবস্থা পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা চলে আসছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো যখন আসছে, এবং তারা কিন্তু কোনো রকম এলিজিবিলিটি ছাড়া, কোনো টেস্টেড গ্রাউন্ড রিয়েলিটি ছাড়া, ওরা যখন আমাদের রাজ্যে ব্যবসা করতে আসছে, এবং যে 4টে এসছে তাদের, এবং যখন ক্যাবিনেটে প্রশ্ন করা হয়েছিল, এবার তো বাজেটের সময় প্রশ্ন এসেছিল, এবং শিক্ষামন্ত্রী, আমরা যতটা সাধারণ মানুষ হিসেবে পত্র পত্রিকায় দেখেছি, নিউজ চ্যানেলে দেখেছি, যখন শিক্ষামন্ত্রীকে বিরোধীরা প্রশ্ন করলেন, তখন তিনি সরাসরি কোনো সদুত্তর দিতে পারেননি, যে এরা এলিজিবল কিনা, এদের যোগ্যতা আছে কিনা, এরা ইউজিসি লিস্টেড কিনা। উনি বলছিলেন যে আমরা যাচাই করে দেখেছি। যখন রিপোর্ট চাওয়া হলো, উনি পরে বললেন না, আমরা পরবর্তী ক্ষেত্রে দেখে শুনে ব্যবস্থা নেব। তার মানে সরকার কোনো কিছু না দেখে, তাদের এলিজিবিলিটি না দেখে, ক্রাইটেরিয়া না দেখে, তাদেরকে কিন্তু এখানে অ্যালাউ করছে। এমনও প্রতিষ্ঠান আছে এখানে, তারা ল কলেজ চালাচ্ছে, আমি নাম নিচ্ছি না, তারা কলকাতার অত্যন্ত অনামী সংস্থা, এবং তাদের কলকাতাতে প্রাইভেট কোচিং সেন্টার চালানো ছাড়া আর কোনো অভিজ্ঞতা নেই। তারা এখানে চলে এসে একটি ল কলেজ তৈরি করে দিচ্ছেন। যতগুলো ইউনিভার্সিটি, একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এসছে আমাদের নর্থ ত্রিপুরাতে। এরা কিসের বেসিসে ইন্টারন্যাশনাল? কোথায় পৃথিবীতে কোথায় তাদের কোটা প্রতিষ্ঠান আছে কেউ জানে না। এমনকি সত্যি সত্যি 2-1টা প্রাইভেট ইউনিভার্সিটি এই রাজ্যে আছে যাদের ইন্টারন্যাশনাল ক্যাম্পাস আছে, তাদেরও পারফরমেন্স ইজ ভেরি ব্যাড, পারফরমেন্স ইজ ভেরি পিওর,
একটা কথা মাথায় রাখতে হবে কৌশিক, আমি এটা খুব স্পষ্ট করে বলতে চাই যে পাবলিক সেক্টরে শিক্ষা কিন্তু ব্যবসা করে না। কারণ পাবলিক সেক্টরে আমার দেশের জন্য কোয়ালিটি ম্যান পাওয়ার তৈরি করা আমার প্রধান উদ্দেশ্য, অবজেক্টিভ। প্রাইভেটে যখন আমি ব্যবসা করতে যাচ্ছি এডুকেশন নিয়ে, আমার উদ্দেশ্য কি? মুনাফা অর্জন, প্রফিট করা। প্রফিট করতে গিয়ে যদি আমি ছেলে মেয়েদের কোয়ালিটিতে চাপ দিই, ওদের যদি ভালো করে পড়াশোনা শেখাতে যাই, তাহলে পাশের হার কমে যাবে। পাশের হার কমলে ভবিষ্যতে অ্যাডমিশন বা এনরোলমেন্ট কমে যাবে। আমি আমার বিজনেস জায়গাটা মার খেতে দেবো না। প্রাইভেট মানি হলো এডুকেশনের ডাইলুশন, সস্তায় ডিগ্রি পাইয়ে দেওয়া। এমনকি একসময় বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে ছিল, এবং ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে অধ্যাপক গিয়ে সব ভাইস চ্যান্সেলর হতেন। আমাদের পরিচিত একজন আমার মাস্টারমশাই ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তাকে বললাম আপনার ইউনিভার্সিটি কত বড়? উনি বললেন 8/10। আমি ভাবলাম 8/10 মানে হয়তো মানে মানে 8 মানে হতে পারে যে মানে 8/10 মানে হচ্ছে মানে একটা বড় কোনো এরিয়া। আমরা কিসের ইন টার্মস অফ 8 ফুট বাই 10 ফুট, মানে আমরা এই যে রুমটায় বসে কথা বলছি এইটা হচ্ছে তার ইউনিভার্সিটির মাপ। 8 ফুট বাই 10 ফুট একটা রুম, এবং নিচে কি আছে? একটা বাঙালি পট্টি, ঝাড়খণ্ডে একটা বাঙালি পট্টি, ওর নিচে মাছের বাজার। মাছের বাজার উপরে 4তলা বিল্ডিং এর টপ ফ্লোরে, হ্যাঁ, ওইখানে একটি 8/10 ফুটের ঘরের মধ্যে তিনি তার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। এবং তাও তার এখানে রাজ্যপালের সঙ্গে ভালো, সেই সময় ওর রাজ্যের রাজ্যপালের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সেই সুবাদে তিনি, কারণ এখানে এই যে এডুকেশন ব্যবসাটা না, এই ব্যবসাটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কেউ করছে না। ইটস এ নেক্সাস। কিসের নেক্সাস আমি আর খুলে বলছি না, মানে অনেকে হাত ধরাধরি করে চলছে। তাই একজন যখন ভিসি হচ্ছেন কোনো রেকমেন্ডেশনে, ইউনিভার্সিটিও চলে আসছে রেকমেন্ডেশনে, ইউনিভার্সিটি চলছে রেকমেন্ডেশনে, এবং ছাত্রছাত্রী পাশ করে যাচ্ছে রেকমেন্ডেশনে, এবং ব্যবসাটা এইভাবেই হচ্ছে। এডুকেশন কলা মূলো, এডুকেশন ফুচকা, এডুকেশন চানাচুর বা চানা। এই যে স্যার, এই যে যে নেক্সাসটা তৈরি হচ্ছে, সেই নেক্সাসটাকে মাথায় রেখে আমরা যদি চিন্তা করি, আমাদের রাজ্যে যে নেক্সাস হোক বা শিক্ষার বেসরকারীকরণ বা শিক্ষার বাণিজ্যিকীকরণ, সেটাকে মাথায় রেখে আমরা যদি এটা ভাবি যে আমাদের রাজ্যে সরকারি 100টা স্কুলকে যেভাবে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে তুলে দেওয়া হয়েছে, এবং সেটাকে কেন্দ্র করে যে বর্তমানে ব্যাপক পরিমাণে ফি বৃদ্ধি করা হচ্ছে, এই যে ফি বৃদ্ধিটা, সেটাকে কোনোভাবে বেসরকারীকরণের একেবারে কি প্রথম ধাপ হতে পারে? সেটাকে নিয়ে আপনি কি ভাবছেন? এটা বেসরকারি ধাপ কিনা সেটা পরে আসছি। প্রথমে সরকারের ঘোষিত অবজেক্টিভ, যখন 100টা নামী স্কুলকে, লিডিং স্কুল আমাদের রাজ্যে, এদেরকে যখন বেসরকারীকরণ করা, নট বেসরকারীকরণ, বিদ্যাজ্যোতি প্রকল্প আনা হলো, বিদ্যাজ্যোতি স্কিমে বলা হলো যে আমরা বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডে এই স্কুলগুলোকে নিয়ে যেতে চাইছি। তার মানে শিফটিং অফ দ্য স্কুল, এই স্কুলগুলোকে কিন্তু আমরা ট্রান্সফার করছি টু সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইংলিশ মিডিয়াম। এই স্কুলগুলোর অধিকাংশ ছিল কিন্তু বেঙ্গলি মিডিয়ামে। যখন তাদেরকে ইংলিশ মিডিয়ামে নেওয়া হলো, প্রথম প্রশ্ন এটা করার জন্য যে কথা আমি প্রথম আমরা শুরু করেছিলাম, যে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করে দিলাম, কিন্তু তার জন্য গ্রাউন্ড প্রিপারেশন নিলাম না, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলাম না, টিচার অ্যাপয়েন্টমেন্ট করলাম না। একই রকম আমাদের রাজ্যে বিদ্যাজ্যোতি স্কিমগুলোকে, আমি যখন রাজ্যের অধিকাংশ 98%, এই 100 স্কুলের মধ্যে প্রায় 98টা স্কুল হচ্ছে বাংলা মিডিয়াম স্কুল, আমি রাতারাতি তাদের যখন সিবিএসসি বোর্ড ইংলিশ মিডিয়ামে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, বেসরকারীকরণ হচ্ছে লাস্ট ধাপ। কিন্তু তার আগে যখন আমি ধরে নিচ্ছি সরকার যেটা ঘোষণা করছে সেটা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে পরিষ্কার যে আমি এগুলোকে ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের আন্ডারে নিয়ে যাব, তার সিলেবাস ফলো করব, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হবে। এখন একজন কৃষক যিনি সারা জীবন জুম চাষ করছেন, পাহাড়ে আছেন, জুম চাষটা অভ্যস্ত, তাকে যদি রাতারাতি প্লেন ল্যান্ড কাল্টিভেশনে নিয়ে আসি, তিনি কি পারবেন? ফেল করবেন। যার জন্য মহারাজা একসময়, ত্রিপুরারই তদানীন্তন মহারাজা, বাংলাদেশ থেকে কৃষকদের নিয়ে এসে প্লেন ল্যান্ড কাল্টিভেশনের জন্য কিন্তু উদয়পুর বাগমা অঞ্চলে কিন্তু মুসলিম কৃষকদের এনে কিন্তু প্রথমত কিন্তু ট্রাইবালদের কিন্তু এডুকেশন দেওয়া হয়েছিল, যে প্লেন ল্যান্ড কাল্টিভেশন কি করে করতে হয়। তার জন্যই উদয়পুর বাগমা থেকে পালাটানা শুরু করে এখানে এত বেশি মুসলিম বসতি, এবং তাদের মধ্যে কারো কারো টাইটেল পালোয়ান। তারা একই সঙ্গে কৃষি জমি আবাদি ট্রাইবালদের শেখাতেন যেমন জনজাতিদের, ঠিক রাজবাড়িতে তারা লাঠিয়ালের কাজ করতেন, পালোয়ানের কাজ করতেন, তাই তাদের টাইটেল সে খালেদ মিয়া পালোয়ান। হঠাৎ করে একটা মুসলিমের টাইটেল মিয়া পালোয়ান কি করে এলো? তার মানে কি, ইটস এ স্টোরি অফ ট্রান্সফরমেশন। এটা কিন্তু একটা রূপান্তরের গল্প। আমি যখন 100টা স্কুলকে রাতারাতি বেঙ্গলি মিডিয়াম স্কুলকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাচ্ছি, তার আগে হঠাৎ করে ঘোষণা হয়েছিল, মনে আছে আমাদের, মনে থাকবে, এর আগে কি 1-1.5 বছর ধরে কি স্কুলগুলোর পরিকাঠামো চেঞ্জ করার ব্যবস্থা করা হয়েছিল?
স্কুলগুলোর টিচারদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল, স্কুলের ছেলে মেয়েদের জন্য ইংলিশের ক্লাস কোর্স করানো হয়েছিল, নাথিং, কিচ্ছু করা হয়নি। তাহলে ছেলে মেয়েদের যেটুকু এডুকেশন বা ট্রান্সফরমেশনের জন্য যতগুলো ক্লাস কোর্সের ব্যবস্থা ছিল, ইংলিশ বেসিকটা শেখানোর যে জায়গাটা ছিল, 6 মাস সময় নেওয়া যেত, একজন এক বছর সময় নেওয়া যেত, টিচারদের ট্রেনিং নেওয়া, রিস্ট্রাকচারিং অফ দ্য টিচিং ফ্যাকাল্টি। আমার রাজ্যে ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা কম, তাহলে তার মধ্যেও ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কাদের কাদের এই বিদ্যাজ্যোতিতে আনা যায়, নতুন করে এইদের জন্য অ্যাপয়েন্টমেন্ট কি করা যায়, যাদের অ্যাপয়েন্টমেন্ট করছে তাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আছে কিনা, কনভেন্ট ব্যাকগ্রাউন্ড আছে কিনা, এই টোটাল স্কিমটাকে এইভাবে সাজানো দরকার ছিল, সেটা হয়নি। হাতে নাতে ফল পেয়েছি, মানে ফল কি পেলাম আমরা দেখলাম মাধ্যমিকে, প্রথম ব্যাচটার কথাই বলি, মাধ্যমিকে ম্যাট্রিকুলেশনে 61% ফেল করলো, মনে আছে? 60% উপর ছেলে মেয়ে কিন্তু প্রথমবার ফেল করেছিল। হায়ার সেকেন্ডারিতে কত ফেল করলো? ক্লাস 12-এ 55%। পরিষ্কার প্রবলেম দেখা দিল। বেশিরভাগ টিচার যাদের আনা হলো ট্রান্সফার করিয়ে, এদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাংলা ব্যাকগ্রাউন্ড, বেঙ্গলি মিডিয়াম, তারা ইংলিশ মিডিয়াম ঠিক মতো পড়াতে পারছে না। সিবিএসসি সিলেবাসের সঙ্গে এদের কোনো ওরিয়েন্টেশন নেই। সিবিএসসি বোর্ডে কিছু কিছু নতুন সাবজেক্ট আছে, মিউজিক, আর্টস, ফাইন আর্টস, এই সাবজেক্টগুলোর জন্য কোনো ফ্যাকাল্টি নেই, কোনো ফ্যাকাল্টি আনা হয়নি। এবং ওভারঅল ছেলে মেয়েদের ঘাড়ের উপর 1000 টাকা করে ফিস চাপিয়ে দেওয়া হলো, ডেভেলপমেন্ট ফি চাপিয়ে দেওয়া হলো। ওই যে গরিব ছেলে মেয়েগুলো যারা বাংলায় নিয়ে পড়তে এসেছিল, তারা তো এই 1000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, রিক্সা পোলাটে ঘরে ছেলে মেয়ে, তাদের এই সামর্থ্য নেই। তারা ভাবেন আমাকে 1000 টাকা দিতে হবে, মানে শুধু 1000 টাকা না, আমার উন্নয়ন ফি বাবদ 1000 টাকা। তার বাইরে বলা হলো তোমার কারিকুলাম, বই, স্কুল ড্রেস, যেভাবে প্রাইভেট স্কুলগুলো চলে সেই বাবদ বছরে আবার 4 থেকে 6000 টাকা চাপিয়ে দেওয়া হলো। তাহলে বছরে 1000 টাকা ডেভেলপমেন্ট ফি দিচ্ছে, বই কেনা থেকে শুরু করে, ড্রেস কেনা থেকে শুরু করে, কারিকুলাম ডেভেলপমেন্ট, এইগুলোর নামে আরো 4 থেকে 6000 টাকা। গরিব রিক্সা করে ছেলে মেয়েদের এসে সামর্থ্য নেই, অনেকে বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে চলে যেতে শুরু করলো, যার জন্য বিদ্যাজ্যোতি প্রকল্পটা কিন্তু আমাদের রাজ্যে অনেকাংশে মুখ থুবড়ে পড়লো। উইদাউট প্রিপারেশন, উইদাউট প্ল্যানিং, উইদাউট ফিনান্সিয়াল অ্যালোকেশন, উইদাউট ট্রেনিং অফ দ্য টিচার, উইদাউট প্রপার অ্যালোকেশন অফ দ্য টিচার, উইদাউট দ্য ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন অফ দ্য স্টুডেন্টস, উইদাউট দ্য সিলেবাস প্রিপারেশন এন্ড এভরিথিং ওরিয়েন্টেশন, এই সমস্ত কিছু না করে বিদ্যাজ্যোতি চালু করার ফল যেটা সেটাই হয়েছে। কাজে বেসরকারি অনেক পরে, তার আগে কিন্তু শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক একই সময়ে আমরা দেখতে পাচ্ছি স্যার যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যখন ছাত্রছাত্রীরা ভর্তি হবে, সেই ভর্তি প্রক্রিয়ার জন্য যে পরীক্ষাগুলি নেওয়া হয়, সেই পরীক্ষাগুলিকে কেন্দ্রীভূত করা হচ্ছে। সেই কেন্দ্রীভূত করতে গিয়ে সিইউটি বা নিট, এই যে বিষয়টা, সেই বিষয়টা ছাত্রছাত্রীদের উপর কি প্রভাব পড়ছে বা সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা এক ধরনের কেন্দ্রীকরণ। শিক্ষা কিন্তু যৌথ তালিকাভুক্ত বিষয়। এডুকেশন ইজ ইন দ্য কনকারেন্ট লিস্ট। যারা জানেন, শিক্ষা নিয়ে চর্চা করেন, তারা জানেন এখন এটাকে কিন্তু এখনো সেন্ট্রাল লিস্টে পুরোপুরি তুলে নেওয়া হয়নি। অথচ ওয়ান ইন্ডিয়ার নামে যেভাবে সেন্ট্রালাইজ করা হচ্ছে, ফলটা খুব মারাত্মক। এক কথাই বললে আমি বলি, এইবারে বলি, মানে আসলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, তার ইমপ্লিমেন্টেশন, সিইউটি, নিটের মাধ্যমে সেন্ট্রালাইজ এই যে অ্যাডমিশন টেস্ট, এই সবগুলোই কিন্তু একটার সঙ্গে একটা কিন্তু পার্ট অফ দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি, যেখানে ন্যাশনাল এডুকেশন পলিসি ইটসেলফ ইজ এ মেস। এইটা পুরোপুরি ভাবে একটা ছাড়খাড় করে দেওয়ার মতো বিষয়, এটা ছেলে খেলা হয়ে গেছে, যার ফলশ্রুতি এই সমস্ত বিষয়গুলোই কিন্তু মারাত্মক মূল্য দিতে হবে সোসাইটিকে, মারাত্মক ভাবে মূল্য দিতে হবে স্টুডেন্টদের। আমি একটা কথা বলি এবার, এটা বোঝা যাবে, খুব স্পষ্ট কথা, আমি ডেটা পরিসংখ্যানে পরে আসছি। প্রথমেই বলি, এই বছর আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, ত্রিপুরা দিয়ে বলছি, ত্রিপুরা রাজ্যে এই বছর আমাদের ছেলেমেয়েরা যে ভর্তি হবে, তারা কোথায় পড়বে? তোমরা তো ছাত্রদের সঙ্গে কাজ করছো, অভিজ্ঞতা আছে। একটা সহজ প্রশ্ন, মানে প্রশ্ন আমার করার কথা না, প্রশ্ন তোমার করার কথা। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ধরো এইবার ছেলেমেয়েরা কলেজে, তারা থার্ড ইয়ার হয়ে গেছে, যারা থার্ড ইয়ার পর্যন্ত 6টা সেমিস্টার কমপ্লিট করেছে, সেভেন সেমিস্টার বা 4th ইয়ারে আমাদের রাজ্যে 30,000 ছেলে মেয়ে যারা কলেজে পড়াশোনা করছে, তারা 4th ইয়ারে 7 সেমিস্টারে তারা কলেজেই থাকবে না ইউনিভার্সিটি আসবে? কোনটা করবে? আমি জানি তোমার কাছে কোনো স্পষ্ট উত্তর নেই, কারণ আমার উত্তর আমার কাছেও নেই, উত্তর আমাদের ইউনিভার্সিটিগুলোর কাছে নেই, উত্তর আমাদের এডুকেশন মিনিস্টারের কাছেও নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের মাননীয় এডুকেশন মিনিস্টারকে বা ইভেন আমাদের চিফ মিনিস্টার, তাকেও যদি জিজ্ঞেস করা হয়, আজকে দাঁড়িয়ে কোর্সটা কবে শুরু হবে? ইন দ্য মান্থ অফ জুলাই। আমি কথা বলছি কবে? এপ্রিলের লাস্ট পার্ট, তার মানে মাঝখানে শুধু মে জুনটা পড়ে আছে। আমি যদি আমার মুখ্যমন্ত্রীকে, আমাদের শিক্ষামন্ত্রীকে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং সম্মানের সঙ্গে বলছি কথাটা, যে পলিসি ল্যাকটা কোথায় হচ্ছে, আমরা উই আর নট সিনসিয়ার, কোথায় পলিসি ল্যাক হচ্ছে।
আমি যদি বলি যে আমাদের অ্যাজ পার ন্যাশনাল এডুকেশন পলিসি, নতুন শিক্ষানীতি অনুযায়ী 4th ইয়ারটাও কিন্তু কলেজে পড়ার কথা, রাইট? তাহলে 7 এবং 8 নাম্বার সেমিস্টার ছেলেমেয়েরা কলেজে পড়বে, কলেজে পড়ার কথা তার, তাহলে ইউনিভার্সিটি আসার কথা না। কলেজে কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে? বহু কলেজে কোন একটা ফ্যাকাল্টির একজন মাত্র টিচার, কলেজে ল্যাব নেই, কম্পিউটার ল্যাব নেই, ইন্টারনেট ফেসিলিটিস নেই, বহু বহু ডিপার্টমেন্ট চলছে গেস্ট ফ্যাকাল্টি দিয়ে, বহু জায়গায় সাবজেক্টটাই নেই। তাহলে এই 30,000 ছেলে মেয়েকে কলেজে অনার্স করছে লাস্ট ইয়ার মানে 4th ইয়ার ন্যাশনাল আমার রাজ্য কিন্তু, আমি কেন কথাটা বলছি, আমাদের রাজ্য কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি মেনে নিয়েছে, ইমপ্লিমেন্ট করছে। রাজ্য যেখানে ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট করছে, এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যকে তো মানতে হবে কথাটা। তাহলে আমাকে 4th ইয়ারটা কলেজে পড়ানোর কথা, অথচ ছেলে মেয়েরা এখন প্রত্যেকে ঘরে ঘরে যাচ্ছে, দরজায় দরজায় যাচ্ছে যে আমরা 4th ইয়ারটা 7 সেমিস্টার কোথায় করবো। দেয়ার ইজ নো আনসার ফ্রম এনিবডি। ইভেন আমাদের রাজ্যের হায়ার এডুকেশন ডাইরেক্টরের কাছে কোনো আনসার নেই আজ, এখনো অ্যাজ অফ নাও এখনো পর্যন্ত আমার জানা নেই কোন আনসার আছে। এইবার তাহলে প্রশ্নটা আমি এখান থেকে প্রশ্নটা তুললাম যে ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট করছি, রূপায়ণ করছি, অথচ 4th ইয়ারে আমাদের ছেলেমেয়েরা 4th ইয়ারের 7th and 8th সেমিস্টার কোথায় পড়বে এইটার ব্যাপারে ভর্তির 2 মাস আগে পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে দিয়েছে মানে 6 সেমিস্টারের, এর মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, তারা জানে না যে কলেজে পড়বে না ইউনিভার্সিটি পড়বে। হিসেব মতো কলেজেই তাদের থাকার কথা, কিন্তু কলেজে থাকতে পারবে না। এবার আমি একজন আমার এত বছরের যে অভিজ্ঞতা, মোর দ্যান 2 decades অফ টিচিং এক্সপিরিয়েন্স, আমি শিক্ষার সঙ্গে আছি, আমার অভিজ্ঞতাই বলছি যে এই ছেলে মেয়েগুলো কলেজে থাকবে না। কেন কলেজে থাকবে না? যে কলেজে ইনফ্রাস্ট্রাকচার নেই, টিচার নেই, পরিকাঠামো নেই, ল্যাবরেটরি নেই, অতএব কলেজে রাখা যাবে না। তাহলে তারা ইউনিভার্সিটি আসবে, ইউনিভার্সিটি আসতে গেলে তাদের কি করতে হবে? সিইউটি দিতে হবে অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি সিইউটির ব্যাপারে আগের ধাপটা বলছি, সিইউটি দিতে হবে। ওদের কি সিইউটি দেওয়ার কোনো নোটিফিকেশন দেওয়া হয়েছে? দেয়ার ইজ নো নোটিফিকেশন। গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট হায়ার এডুকেশন থেকে কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি বা ইউনিভার্সিটি গুলো থেকে, দুটো ইউনিভার্সিটি থেকে, যে এই বছর কলেজে হবে না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। তাতে কি হয়? গভর্নমেন্টের কিন্তু গ্যাপটা ধরা পড়ে যায়। এইটাকে ঢাকার জন্য কোনো ইনফরমেশন বা নোটিফিকেশন দেওয়া হলো না। কিছু ছেলে মেয়ে নিজের দায়িত্বে সিইউটি দিয়েছে, মেজরিটি ছেলে মেয়ে সিইউটি দেয়নি। তাহলে সিইউটি না দিলে তাদের অ্যাডমিশনের কি হবে? তখন আবার স্পেশাল প্রভিশন খুঁজতে হবে উইদাউট সিইউটি অ্যাডমিশন করার। এটা যাচ্ছে এই যে হচপচ ব্যাপারটা চলছে, এই যে একটা জগা খিচুড়ি চলছে, এটা একটা পার্ট। আর একটা ছোট্ট বলে নিই সেকেন্ড পার্টটা, এটা খুব ইন্টারেস্টিং জায়গা। সিইউটি সেন্টার কিন্তু ত্রিপুরাতে নেই। তাহলে আমাদের রাজ্যের জনজাতি অংশে একটা ছেলে মেয়েকে পরীক্ষার জন্য অনেক সময় দেখা গেছে বিএইচইউ তে সেন্টার পড়ে গেছে, আসামে সেন্টার পড়ছে, ওয়েস্ট বেঙ্গলে সেন্টার পড়ছে। এই সেন্টার পড়লে আমাদের গরিব ঘরের ছেলে মেয়েরা অনেকেই কিন্তু পরীক্ষাটা দিতে যেতে পারছেন না। প্রথমত প্রত্যেকের কাছে স্মার্টফোন নেই, প্রত্যেকের কাছে ইনফরমেশন নেই, সিইউটি কখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কখন পরীক্ষা হচ্ছে, এটা একটা। তারপর সর্বমত পরীক্ষায় সকলে পাচ্ছেন না, সেন্টার নিজের স্টেটে পড়ছে না। আমাদের মতো রাজ্যগুলোর ক্ষেত্রে বাইরে পরীক্ষা দিতে গেলে মিনিমাম 12 থেকে 14,000 টাকা খরচা। তাহলে সিইউটির জন্য 12-14 খরচা হয়ে যাওয়া সম্ভব না। এই অভিযোগ শুধু ত্রিপুরা না, এই অভিযোগ আমি দেখেছি অন্যান্য জায়গায় গিয়ে। কদিন আগে আমরা একটা ন্যাশনাল এডুকেশন কংগ্রেস করে এলাম, আমরা সেখানেও দেখেছি এই সমস্যাটা আসামের ছেলে মেয়েদের যেমন আছে, ত্রিপুরার ছেলে মেয়েদের আছে, মেঘালয়ের ছেলে মেয়েদের আছে, এই সমস্যা কিন্তু ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের ছেলে মেয়েদের আছে। সিইউটি নিয়ে প্রত্যেকেই সাফার করছে। একটা কি এডুকেশন কিন্তু এখানে কিন্তু এডুকেশনে অটোনমি বলে একটা ব্যাপার আছে। জেএনইউ হয়েছে, দিল্লি ইউনিভার্সিটি হয়েছে, বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি হয়েছে বিকজ অফ দেয়ার অটোনমি। ক্যালকাটা ইউনিভার্সিটি হয়েছে বিকজ অফ অটোনমি। বিফোর ইন্ডিপেন্ডেন্স ঢাকা ইউনিভার্সিটি অত বেশি প্রসপার করেছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি প্রসপার বিকজ অফ দেয়ার অটোনমি। ইউনিভার্সিটি ইজ অ্যান অটোনমাস ইনস্টিটিউট। ইউনিভার্সিটি নিজের মান বজায় রাখার জন্য তাদের নিজেদের অ্যাডমিশন প্রসেস থাকা উচিত, ওটা সরকার অ্যালাউ করা উচিত। সব জায়গায় ওয়ান ইন্ডিয়া চলে না। ফলটা কি হলো? এই সিইউটির ফলে একদিকে ছেলে মেয়েদের ভর্তির সমস্যা, একদিকে প্রচুর খরচা করে সবাই পরীক্ষা দিতে পারছেন না, একদিকে প্রপার ইনফরমেশন নেই, এবার আমাদের রাজ্যে যে সমস্যা তৈরি হচ্ছে। আর দ্বিতীয়ত দিল্লি ইউনিভার্সিটি থেকে শুরু করে দিল্লি ইউনিভার্সিটি, ক্যালকাটা দিল্লি ইউনিভার্সিটি বা অন্যান্য সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিএইচইউ, এদের মান কমে যাচ্ছে। কারণ সিইউটির মধ্যে দিয়ে অনেক সাধারণ ছেলে মেয়ে ওখানে ভর্তি হচ্ছে, যার ফলে ওদের মান কমছে। একদিকে আমি দেশের শিক্ষা ব্যবস্থা লিডিং স্কুলগুলো মান কমিয়ে দিচ্ছি, অন্যদিকে সেন্ট্রালাইজ করার ফলে বহু ছেলে মেয়েকে পড়াশোনা থেকে বঞ্চিত করছি, বাবা মার ঘরে একটা বোঝা চাপিয়ে দিচ্ছি, আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছি, মিস ইনফরমেশনে বহু ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছি। একটা অদ্ভুত সমস্যা তৈরি হয়েছে।
ঠিক এনএপির অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি হ্যাঁ। 2020 5 বছর হয়ে গেছে মোটামুটি। এই 5 বছর পরেও আমাদের গোটা দেশেই হ্যাঁ। ছাত্রছাত্রীদের উপর যে একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট আসছে, সেটা ভবিষ্যতে কতটুকু বিজ্ঞানসম্মত হয়ে উঠবে সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি তো শুরুতেই বললাম যে ন্যাশনাল এডুকেশন পলিসি, আমি বলছি যে তুমি যদি চালু করতে হয়, যেভাবে রূপায়ণ করা হচ্ছে এখান থেকে সরে আসতে হবে। প্রথমত আমার কিন্তু রিকোয়ার্ড বড় বাজেটের অ্যালোকেশন বাড়াতে হবে। 6 to 10% বাজেট যেটা বলা হয়েছিল, 6% অফ জিডিপি, 10% অফ দ্য বাজেট, এইটা কিন্তু দিতে হবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, 40% যদি মুক্স কোর্সে চালু করতে হয়, এটা অন্য কিছু না। মুক্স কোর্সেস চালু করলে, অনলাইন কোর্সেস চালু করে দিলে আমার ভবিষ্যতে টিচার অ্যাপয়েন্টমেন্টটা কমে যাবে। ওটাও কিন্তু খুব ভালো দিক না। ভবিষ্যতে যদি আমার কোর্সের 40% যদি অনলাইনই হয়ে যায়, ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে হয়ে যায়, এমনকি বলছে ল্যাবরেটরি পর্যন্ত ভার্চুয়াল ল্যাবরেটরি, ফিজিক্যাল ল্যাবরেটরি দরকার নেই। তাহলে ফিজিক্যাল ল্যাবরেটরি না থাকলে বিল্ডিং এর দরকার নেই, ফিজিক্যাল ল্যাবরেটরি না থাকলে ল্যাব অ্যাটেন্ডেন্টের দরকার নেই, ফিজিক্যাল ল্যাবরেটরি না থাকলে পরে ওখানে অন্যান্য ডেমোনস্ট্রেটর আর অল দিস পোস্টের দরকার নেই, টিচারের দরকার নেই। তাহলে ওটা তো হচ্ছে কাটেলমেন্ট অফ এমপ্লয়মেন্ট। ওটা আমি ওখানে ওটা অন্য প্রসঙ্গে আলোচনা আমি যাচ্ছি না। আমি বলছি যেটা করতে চাইছো সিরিয়াসলি করো। কেন সিরিয়াসলি? যদি ন্যাশনাল এডুকেশন পলিসির যে যে রিকোয়ারমেন্ট, যে কলেজগুলোতে ফোর্থ ইয়ার কলেজে রাখতে হবে, তাহলে কলেজের ইনফ্রাস্ট্রাকচার ঢেলে সাজাতে হবে। কেন স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বরাদ্দ দিয়ে, আমাদের রাজ্য তো 22 বা 23 সাল থেকে চালু হয়েছে 3 বছরের মোর দ্যান 3 ইয়ার্স এরকম চালু হয়েছে। 3 বছরের মধ্যে 3 বছর আগে আমি জানতাম যে ফোর্থ ইয়ারটা কলেজে হবে, তাহলে কেন কলেজের ছেলেদের জন্য ইনফ্রাস্ট্রাকচার করা হলো না? কেন টিচার অ্যাপয়েন্টমেন্ট হলো না? কে জবাব দেবে? তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি ঠিকভাবে ফলো করা হচ্ছে না। কোন অংশগুলো ফলো করা হচ্ছে? যেগুলোতে কিছু পলিটিক্যাল বেনিফিট আছে, যেমন প্রফেসর অফ প্র্যাকটিস, এইটা দিয়ে আমি আমার দলীয় কোনো লক্ষ্য করে ঢুকিয়ে দিতে পারি। একটা বিশেষ ট্রেড, পৌরোহিত্যের মধ্যে কোর্স, একটা সংস্কৃতের কোনো একটা কোর্স করে দিলাম। আমি এমন কিছু করছি ইন দ্য নেম অফ ভোকেশনাল এডুকেশন, ইন দ্য নেম অফ ভ্যালু এডুকেশন, আমি একটা ইন্ডিজিনাস নলেজ সিস্টেম চাপিয়ে দিলাম। ইন্ডিজিনাস নলেজ সিস্টেমের মধ্যে দিয়ে আমি আমার পলিটিক্যাল প্রপাগান্ডাটাকে স্টুডেন্টের কাছে নিয়ে গেলাম। যেখানে যেখানে পলিটিক্যাল প্রপাগান্ডা বা আই হ্যাভ মাই পলিটিক্যাল বেনিফিটস, ওইগুলো ফলো করা হচ্ছে। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করা, ট্রান্সফরমেশনাল যে মানে স্ট্রাকচারাল চেঞ্জ, ওই জায়গাটা কিন্তু চুপচাপ। কোনো বরাদ্দ নেই, কোনো পরিকল্পনা নেই। বেশিরভাগ রাজ্যে কিন্তু ত্রিপুরার মতোই অবস্থা হচ্ছে। ছেলে মেয়েগুলো কলেজে থাকবে না ইউনিভার্সিটি থাকবে, এই প্রশ্ন থেকে যাচ্ছে। আমি এই ন্যাশনাল এডুকেশন যে কংগ্রেস করে এলাম, তার একটা অভিজ্ঞতা বলি। আমার ধারণা ছিল যে আমাদের রাজ্যে যা অবস্থা, অন্য রাজ্যগুলোর কি। আমি লিডিং স্টেট গুলো থেকে আমরা জানতে পারলাম, হরিয়ানার মতো রাজ্য, যথেষ্ট অ্যাডভান্স রাজ্য, দিল্লির কাছাকাছি, এদের পর্যন্ত ফিজিক্সের যে আমার স্কিল কোর্স আছে, এটা ট্রেনিং কোথায় হচ্ছে শুনলে অবাক হতে হবে। এদের যে স্কিল কোর্স যেটা আছে বা এই যে কোর্সগুলো, এটার জন্য ট্রেনিং হচ্ছে শপিং মলে। একটা ফিজিক্সের ছেলে বা মেয়ে ইন্টার্ন করতে যাওয়া উচিত কোথায়? তার ফিজিক্সের ছেলে বা মেয়ে, ফিজিক্সের ছাত্রছাত্রী, তার ইন্টার্ন করতে যাওয়ার কথা কোনো টাটা গোয়েন্দা কোনো একটা ফ্যাক্টরি, কোনো ইন্ডাস্ট্রিতে কেমন যাওয়ার কথা। তার যাওয়ার কথা এখন অ্যাটমিক রিসার্চ সেন্টারে ইন্টার্ন করতে যাওয়ার কথা। ইন্টার্ন করছে কোথায়? অদ্ভুতভাবে ইন্টার্ন করছে শপিং মলে গিয়ে। আচ্ছা বলুন তো, শপার স্টপে বলো, শপার স্টপ বা শপিং মলে একটা ফিজিক্সের ছেলে মেয়ে গিয়ে কি শিখবে? আমরা কি শিখলে সিঁড়ি গুনছে বসে বসে, যে কতগুলো সিঁড়ি টপকে, লিফট কটা আছে, আচ্ছা কাস্টমার কজন ঢুকছে কজন বেরোচ্ছে, কাস্টমার ফিডব্যাক, এগুলো ফিজিক্সের কাজ না। তবু অন্য রাজ্য তবু বেটার। আমি আসামের বন্ধু যে গেছিলেন এডুকেশনাল কংগ্রেসে, তিনিও বললেন তার ওখানেও সমস্ত শপিং মলে পাঠানো হচ্ছে। উনি একটা মজার কথা বললেন, ফিজিক্সের ছেলে মেয়েদের লোকাল মোটরসাইকেল গ্যারেজে পাঠানো হয়েছে। পাড়ার একটা 8 পাস ছেলে বা মেয়ে ছেলে একটা মোটরসাইকেল গ্যারেজ করেছে। আমার কলেজের ছেলে বা ইউনিভার্সিটির ছেলে মেয়েকে ইন্টার্নশিপের নামে তার মোটরসাইকেল গ্যারেজে পাঠানো হচ্ছে। আমি বলবো তবু একরকম। যখন আমার রাজ্যে রিপোর্টিং যিনি করলেন, আমি তো আরো অবাক হয়ে গেলাম। আমাদের ত্রিপুরা রাজ্যের রিপোর্টিং আরো মজার। আমাদের ছেলে মেয়েদের ইন্টার্নশিপ ইস্কনে করানো হয়েছে, মঠে করানো হয়েছে, মন্দিরে করানো হয়েছে। প্ল্যানিং এর অভাব। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বাংলায় একটি বিশিষ্ট চলচ্চিত্র হীরক রাজার দেশ, হীরক রাজার দেশে রাজা তার শিক্ষামন্ত্রীকে বলছিলেন যে কাল থেকে সব পাঠশালা বন্ধ। ঠিক সেই সময় শিক্ষামন্ত্রী যখন রাজাকে প্রশ্ন করলেন কাল থেকে পাঠশালা বন্ধ, কেন পাঠশালা বন্ধ, রাজা তখন শিক্ষামন্ত্রীকে কারণ দেখিয়েছিলেন যে
ওরা যত বেশি জানে তত কম মানে, হ্যাঁ। এবং সেই জায়গাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন উদয়ন পণ্ডিত একদম সেই সময়ে। ঠিক। আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ। আপনাকে যদি আমরা ছাত্রকর্মীরা বা আজকের দিনে যারা আমরা ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে কাজ করছি, হ্যাঁ। আপনাকে যদি আমরা উদয়ন পণ্ডিত মানে আজকের এই অবস্থায়, এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের জন্য মানে শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীদের জন্য আপনার বার্তা কি থাকবে আমাদের জন্য? অনেকগুলো বার্তায় থাকবে, একটা বার্তা না। আমি যেহেতু শিক্ষার সঙ্গে যুক্ত আছি দীর্ঘদিন ধরে, আমি যেহেতু সমস্যাগুলোকে দেখতে পাচ্ছি চোখের সামনে, যন্ত্রণা হয় কিছু বলতে পারি না, আমি প্রথমেই বলবো একটা কথা, যে এই সময়টা কিন্তু একটা গোলমেলে সময়। গোলমেলে সময় ইন দা সেন্স, যখন ডেমোক্রেসিতে পছন্দ ধরে, গণতন্ত্রে যখন পছন্দ ধরে, তখন উদয়ন পণ্ডিত